সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ইউসিবি পিএলসি টু দ্য পয়েন্টে। আমি তারিকুল ইসলাম মাসুম। যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা সবাইকে, ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের আলোচনার বিষয় খুন, ধর্ষণ ও মব ভায়োলেন্স। খুন, ধর্ষণ ও মব ভায়োলেন্স, এসব বিষয়ে আলোচনা করব। আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সাংবাদিক কলামিস্ট আনিস আলমগীর। আপনাকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক, আমাদের সাথে আরও একজন সাংবাদিক এবং কলামিস্ট শেখ রোকন, সহযোগী সম্পাদক দৈনিক সমকাল। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দুইজন সাংবাদিকদের কাছ থেকে শুনবো আমরা খুন, ধর্ষণ ও মব ভায়োলেন্সের বর্তমান পরিস্থিতি, এর প্রতিকার এবং কেন এই ঘটনাগুলো ঘটছে। আমরা পত্রিকা খুললে, পত্রিকা ছাড়াও এখন তো মানুষের কাছে পত্রিকার আগে সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় পর্যায় থেকে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ের সব খবরই চলে আসে। কোনোটা সত্য, কোনোটা মিথ্যা, কোনোটা যে যার মতো প্রকাশ করছে। এই নিয়ন্ত্রণহীন প্রচারণাও কিন্তু এক ধরনের মবের কারণ। তো আনিস আলমগীর, আপনাকে দিয়ে শুরু করি। খুন, ধর্ষণ, মব ভায়োলেন্স, এর থেকে প্রতিকার পাওয়ার রাস্তা কি? তার আগে বলবেন যে কেন হচ্ছে। প্রতিকার পাওয়ার রাস্তা তো একটাই, সুশাসন, তাই না? এটা তো বলার অপেক্ষা রাখে না। হচ্ছে কেন? সুশাসন নাই। তাই আমরা যদি দেখি যে মানবাধিকার পরিস্থিতি বাংলাদেশের গত বছরে যদি তাকাই, আমরা দেখি যে প্রায় সেখানে মানবাধিকার কমিশনগুলো যে রিপোর্ট দিয়েছিল, সেখানে প্রায় 14,000 যেটা মারা গিয়েছিল আমাদের সংখ্যায় 1400 লোক মারা গিয়েছিল। প্রায় 1000-এর মতো মামলাও হয়েছিল। আর শিশুদের পরিমাণও বলছে যে এখানে 12 থেকে 13% শিশু নিহত হয়েছে। মোট কথা মানবাধিকার পরিস্থিতি গত বছর যেই পরিস্থিতি দাঁড়িয়েছিল, এটা অবশ্যই আপনি জানেন যে জুলাই আন্দোলন সেটাতে একটা বড় ধরনের ছিল, অবদান ছিল যে এই ভায়োলেন্সগুলোর পেছনে। তারপরে এসে দেখি যে আমরা সেটার কোনো প্রতিকার হয়নি। 5 তারিখের পরেও যদি আমরা খেয়াল করে থাকি, আমাদের সেই ব্যারোমিটার কিন্তু কমে নাই, সেটা আরও বরং বেড়েছে। এবং অনিয়ন্ত্রণ আরও যেগুলো রাজনৈতিক প্রতিহিংসা যেগুলো ছিল, সেগুলো আবার এখানে ব্যক্তি আক্রমণ আরও বেড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা থেকে আমরা প্রতিকার পাচ্ছি না। আমাদের আশা ছিল যে ইন্টিরিয়াম গভর্নমেন্ট আসার পর যে ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, গুমের বিরুদ্ধে যেমন একটা কথা উঠেছিল, তারপরে বিচার ব্যবস্থার যে পরিস্থিতি দাঁড়িয়েছিল, যাতে করে বিনা বিচারে বিরোধী দলীয় নেতাকর্মীরা যেভাবে একের পর এক জেলে ছিল, এগুলোর একটা মুক্তি আসবে আমরা ভেবেছিলাম। কিন্তু না, আমাদের ভুল ধারণা ছিল। কারণ আমরা দেখলাম যে এর থেকে আরও বেড়ে গেছে, সমাজে ভায়োলেন্স আরও বেড়েছে, মানবাধিকার পরিস্থিতি আরও গিয়েছে। যারা বিচার প্রার্থী তাদের বিচার হচ্ছে না, ভুয়া মামলা বেড়েছে, ভুয়া মামলায় যাকে তাকে যখন তখন গ্রেফতার করা যাচ্ছে। আর যারা আপনি আদালতে নিয়ে গিয়েছে তারাও সঠিক বিচার পাচ্ছে না। তারা যখন আদালতে বিচার প্রার্থী হতে যাচ্ছে, তাদেরকে হামলা করা হচ্ছে, ডিম মারা হচ্ছে। ডিম তো সাধারণ ঘটনা, এতে শারীরিক আঘাত করা হচ্ছে। তারপরে তাদের যে উকিল যারা যাচ্ছে তাদেরকে হেনস্থা করা হচ্ছে। তো যেখানে আমি একজন আসামি, আমি আমার বক্তব্য পেশ করতে নিতে পারছে না আমাকে, যেখানে আমার উকিল দাঁড়াতে পারছে না, তো সেখানে ন্যায় বিচার আর কীভাবে থাকবে? তাহলে এখানে বিচার যে কীভাবে হবে সেটা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। বাংলাদেশে যে মানবাধিকার কমিশন যেগুলো ছিল, এগুলোকে কখনো ওইভাবে ইন্টারন্যাশনালি রিকগনাইজ করা হয় না। এগুলো বি শ্রেণীর সংগঠন হিসাবে থাকে। এগুলো সরকারের তাবেদারি করে অনেক সময়। এবং দেখা যায় যে সরকার এ ধরনের একটা প্রতিষ্ঠান দেবে যেখানে সরকারের সমালোচনা করবে, যেখানে সরকারের খুঁত আছে এগুলো তুলে ধরবে, তা হয় না। এখানে যেগুলোকে বসানো হয় এগুলো সরকারের একটা গোলাম টাইপ লোকজনকে বসানো হয়। আপনি যদি এদের হিস্ট্রি দেখেন, সবগুলো খুঁজে আনেন, তাদের রাজনৈতিক সম্পৃক্ততা দেখেন, তখন দেখবেন যে এরা দলীয় দালাল টাইপ লোকজন। এরা বরং সরকারকে সার্টিফিকেট দেয় যে কী ধরনের হবে। তো আমি দেখতে পাচ্ছি যে আপনি অনুষ্ঠানের শুরুতে বলছিলেন যে বাংলাদেশে এখন জাতিসংঘের মানবাধিকার কমিশনের কোনো অফিস করতে যাচ্ছে। জি, উপদেষ্টা পরিষদে একটা সমঝোতার নীতিগত সিদ্ধান্ত দিয়েছে। নীতিগত সিদ্ধান্ত হচ্ছে বাংলাদেশ অফিস করতে দেবে 3 বছরের জন্য। হ্যাঁ, 3 বছরের জন্য। আমি এটাকে ওয়েলকাম করি, কারণ এই ধরনের প্রতিষ্ঠান যখন থাকে
তখন তদারকিটা আরও একটু বেটার হয়, লোকজন আরও বেশি সক্রিয় থাকে। আর এখন প্রশ্ন আসতে পারে বাংলাদেশে কেন এই ধরনের প্রয়োজন দেখা দিল। দেখেন, এটা যদি আর সহজভাবে বোঝানো যায়, র মেটেরিয়ালস যেখানে থাকে সেখানে ইন্ডাস্ট্রি হয়। তো এখানেও তাই, এখানে যে ঘটনা ঘটছে বলেই প্রয়োজন আছে বলেই এখানে এই ধরনের জাতিসংঘ প্রতিষ্ঠান এখানে দরকার হয়ে পড়েছে। সব দেশে তো আর এইভাবে দরকার হয় না। সো আপনি যেটা বলতে চাচ্ছিলেন, এবং আপনি যদি খেয়াল করে থাকেন, সাংবাদিকদের যে স্বাধীনতা সেটাও ক্ষুণ্ণ হচ্ছে। সাংবাদিকরা আগের মতো বলা হচ্ছে শেখ হাসিনার আমলে শুধু কথা বলতে পারে নাই, না, তারা এই আমলেও কথা বলতে পারে না। যতই বলা হোক যে সাংবাদিকরা স্বাধীন, কারণ কথা বলার জন্য, প্রশ্ন করার জন্য এই টেলিভিশন মিডিয়ার সাংবাদিকদের চাকরিচ্যুতি এই আমলে হয়েছে। সো তাহলে সেখানে কতটা স্বাধীনভাবে কাজ করে, এবং সাংবাদিকরা নিজেরাও এক ধরনের গোলাম টাইপ আচরণ করে। যেমন আমি একটা উদাহরণ আপনাকে স্পষ্ট করে বলবো না, কোথাও একটা চ্যানেলের সাংবাদিক তার বলছে, চেয়ারম্যানকে বলছে যে অমুক অমুক যে আমাদের এখানে এসেছিল, যে এটার জন্য দুটো গোয়েন্দা সংস্থানের নাম বললো, তারা বলছে যে ওনাকে কেন আনি, কেন, উনি তো সরকার বিরোধী কথাবার্তা বলে। আবার গোয়েন্দা সংস্থাকে যখন ওই সাংবাদিক প্রশ্ন করলো যে ঘটনা কি, তোমাদের এত উৎসাহ হয়ে গেছে কেন আমাকে নিয়ে, এবং কী নিয়ে তোমরা কথা বলতে গেছো, তখন ওই গোয়েন্দা সংস্থা বলছে কমপ্লিট বোগাস, এটা আমরা এই ধরনের কোনো কার্যক্রমে যাইনি। তার মানে সাংবাদিকদের মধ্যেও কিছু তেলবাজ, মেরুদণ্ডহীন লোকজন যে আগে ছিল, এখন এটা আরও বেড়ে গেছে। মানে নিজস্ব সেন্সরশিপ এবং দলীয় দালালি। আগে এক ধরনের দালাল ছিল, তারা এক সরকারের দালালি করছে, এখন নানা ধরনের দালাল হচ্ছে। এগুলো যে ডক্টর ইউনূসের দালাল তা না, এগুলো হচ্ছে জামাতি দালাল, কখনো বিএনপি দালাল। তারা তাদের ইচ্ছা অনুযায়ী এখানে এগুলো নির্ধারণ করে যে কে কি বলবে না বলবে, কারা কারা বলতে পারবে, এবং এই বলার পেছনে রাষ্ট্রের কি ক্ষতি হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে সংবাদপত্রের স্বাধীনতাটা আসলে আমরা আগের মতো পাচ্ছি না। জি, আপনার কাছে আসবো। শেখ রোকন অনেকগুলো কথা বললেন, আনিস আলমগীর সাংবাদিকদের নীতি নৈতিকতা নিয়েও কথা বলেছেন। আমরা শুরু করেছিলাম খুন, ধর্ষণ, মব ভায়োলেন্স, অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে। অবনতি হতে হতে এখন কোথায় আছি? দেখুন, এইটা আইন শৃঙ্খলা পরিস্থিতি তো সবসময় এরকম একটা জনবহুল দেশে নিয়ন্ত্রণ করা সহজ না, এটা কঠিন হয়, অপরাধ বাড়ে। কিন্তু যে জায়গাটা আমরা 5 আগস্টের পরে এসে ঠেকেছি সেটা হচ্ছে মব ভায়োলেন্স। এটা বাংলাদেশের জন্য খুব বিরল ছিল, কিন্তু এখন এটা সবচেয়ে অহরহ হয়ে গেছে। যেখানে সেখানে মব তৈরি হচ্ছে, এবং মবের অসুবিধাটা হলো, অনিশ্চয়তা হলো যে এইটা যে কোনো সময় নিরীহ লোকের উপর হামলে পড়তে পারে, এবং এটার কোনো বিচার নাই। আজকে দুইজন ব্যক্তির মধ্যে যদি বিরোধ হয়, হাতাহাতি হয়, রক্তারক্তি হয়, সেটার একটা আইনি প্রক্রিয়া থাকে। কিন্তু মবের মধ্যে হয়তো নিহত হয়ে গেল, কিন্তু তার বিচার পাওয়ার নিশ্চয়তা নাই। আর মবটা নিয়ন্ত্রণ করা সম্ভব যদি স্টেট অ্যাপারেটাসগুলো সতর্ক থাকে এবং সদিচ্ছা থাকে তাদের। দুর্ভাগ্যজনক হচ্ছে যে আজকে 10 মাস হয়ে গেছে 5 আগস্টের গণঅভ্যুত্থানের পরে, একটা সরকারের 10 মাস বয়স হয়ে গেছে, কিন্তু তারা মব নিয়ন্ত্রণের ক্ষেত্রে ক্রমাগত ব্যর্থতার পরিচয় দিয়েছে। এবং মবটা সরকারের পক্ষ থেকে কেউ কেউ এমন কথা বলছেন যাতে মবটাকে উস্কানো হয়, তারা আরও উৎসাহিত হয়। তো সেইটা মবের ক্ষতিটা হলো যে মব হচ্ছে ফ্রাঙ্কেনস্টাইনের মতো। এইটা একসময় আপনার প্রতিপক্ষের প্রতি যেতে যেতে একসময় নিজের প্রতিও আসতে পারে, সেই সতর্কতা সরকারের পক্ষ থেকে কোন ধরনের কথা বলা হচ্ছে যাতে মব উস্কানি পায়? আমি খুব রিসেন্টলি আমাদের যে প্রেস সচিব আছেন শফিক ভাই, উনি ব্যক্তিগতভাবে আমরা তাকে চিনি, উনি খুব ভালো সাংবাদিক, ভালো মানুষ, কিন্তু উনি বলেছেন যে এটা মব না, এটা হচ্ছে প্রেশার গ্রুপ। তো প্রেশার গ্রুপ যদি এরকম হয়, তাহলে হয় প্রেশার গ্রুপের সংজ্ঞাটা পরিবর্তন করতে হবে, অথবা মবের সংজ্ঞা পরিবর্তন করতে হবে। এইটা ধ্রুপদী অর্থে এটা ক্লাসিক মব বাংলাদেশে যেটা হচ্ছে। মব এইভাবেই কাজ করে, এইভাবেই। মবের আগে যেটা ছিল যে একটা অফলাইনে মব হতো, এখন তো অনলাইনেও মব হচ্ছে। আপনাকে চাইলে, আপনাকে, আমাকে, যে কেউ অনলাইনে একটা ঘোষণা দিয়ে তারা এটা করতে পারে, জীবন দুর্বিষহ করে দিতে পারে। এই জায়গায় সরকারের নানা সাফল্য ব্যর্থতা মাত্রাগত পার্থক্য আছে, কিন্তু মবের ক্ষেত্রে সরকার ব্যর্থতা ছাড়া কিছু করতে পারে নাই।
সেনাবাহিনী প্রধান কিন্তু এই বিষয়ে একটা কথা বলেছিলেন। সেনাবাহিনী প্রধান বলেছেন এখনকার বর্তমানে বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি তার ভারপ্রাপ্ত চেয়ারপারসন তিনি বলেছেন যে মবটা আমাদের জন্য খুব ক্ষতিকর হচ্ছে, এটা আইন শৃঙ্খলা, সামাজিক যে বুনন এবং সামাজিক যে ব্যবস্থা ছিল, নীতি নৈতিকতা, সেগুলোতে কোনো কিছুই মানতেছে না। এবং কয়েক মাস আগে আমরা দেখেছি যে কয়েকটা মবে কমন ফেজ দেখা গেছে, যে তারা এটা সব কয়েকটা মবে তারা ছিল কমন। তার মানে এটা কোথাও না কোথাও থেকে নিয়ন্ত্রণ হচ্ছে, গুটি কয়েক লোক কিছু এই মবটাকে উস্কাই দিচ্ছে। এবং এই মবের ক্ষেত্রে আমি বিশ্বাস করি না যে সরকার চাইলে এটা নিয়ন্ত্রণ করা অসম্ভব। সরকার চাইলেই সম্ভব মবের। এই যে কমন ফেসকে দেখা গেছে, যে কমন ফেসগুলো দেখা গেছে, তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নিয়েছে পর্যন্ত সরকার? মবের বিরুদ্ধে দুই একটা জায়গায় আমরা দেখেছি, যেমন উত্তরায়, গাজীপুরে, সেখানে দুই একটা ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু এইটা পার্সেন্টেজে আসবে না। মানে 100-র মধ্যে আপনার 90 ভাগও ব্যবস্থা নেওয়া হয়েছে বলে মনে হয় না। 10 ভাগ 90 ভাগ ব্যবস্থা নেওয়া হয়নি। আচ্ছা, আনিস আলমগীর, আপনার কাছে আসি। বর্তমানে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্যমতের চেষ্টা হচ্ছে, জুলাই সনদ দেওয়ার চেষ্টা হচ্ছে। রাজনৈতিক দলগুলো ঐকমত্য কমিশনের সাথে মিটিং করছে, 7 দফা বৈঠক করেছে এবং একদিন বিরতিও দেওয়া হয়েছে। ঐকমত্য কমিশন এবং রাজনৈতিক দলগুলোর যে আলোচনা, এর মধ্যে আপনার দৃষ্টিতে এখন পর্যন্ত কতটা ঐকমত্য হয়েছে বা কোন কোন ক্ষেত্রে হয়েছে বলুন? আমার দৃষ্টিতে কেন, এটা তারা নিজেরা প্রেস ব্রিফিং করে বলছে যে দুইটা ইস্যুতে আমাদের ঐকমত্য হয়েছে। একটা হচ্ছে বিরোধী দলীয় সদস্যদেরকে সংসদীয় কমিটিতে রাখা, আর আরেকটা হচ্ছে সংবিধানের 70 অনুচ্ছেদ যে ভোটাধিকার যে বিষয়টা, তারা দুইটা ইস্যুতে ছাড়া বাকিগুলোতে ভোট দিতে পারবে নিজেদের ইচ্ছে অনুযায়ী। তো বাকিগুলোতে কিছু হয় নাই। তো তাদের যে একরাশ হতাশা, তারা বসে আছে যে আমাদের এগুলো রাজনৈতিক দলগুলোকে আমরা ঐক্যবদ্ধ করতে পারছি না। তারা পরস্পর বসতেছে, চা খাচ্ছে, আলী রিয়াজ কমিটির সাথে হচ্ছে, এবং এটা কতদিনের সরাসরি আমরা জানি না, কেন তারা পারছে না সেটারও কোনো ব্যাখ্যা তারা দিতে পারে না। আর তাদেরকে দুনিয়ার সমস্ত দায়িত্ব কেন পালন করতে হবে, এগুলো তো সামনে আছে, যেগুলো হচ্ছে না, এগুলোর জন্য তার ইলেকশন বসে থাকবে না। তো সব কিছু মিলে তারা কেন পারছে না সেটা তাদের ব্যর্থতা। আজকে এখন 11 মাস চলতেছে, এই মাস সহ হলো 12 মাসেও যদি তারা একটা ডিসিশনে না আসতে পারে, তো তাহলে সামনে ইলেকশনে কি হবে? আমি মনে করি কয়েকটা ইস্যুতে তাদের মহান ঐক্য জরুরি। সেগুলো হচ্ছে যে ইলেকশন কিভাবে কন্ডাক্ট করবে, যেমন কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটা, এই সরকার তো চলে যাবে, সামনে যে কেয়ারটেকার সিস্টেম আসবে সেই সিস্টেমটা কি করে হবে। আমাদের সংসদে ভোট যেটা, এটা কি সরাসরি ভোটে আমরা এইভাবে যখন নির্বাচিত হচ্ছি সেটা, না ওই সংখ্যানুপাতের যে ভোট হবে সেটা নিয়ে আমরা কথা বলবো। এটা নিয়ে যেহেতু এখন দুই পক্ষ মুখোমুখি হয়ে আছে, সেটার একটা সমাধান হলে হয়ে যায়। সংখ্যানুপাতে হবে কি হবে না। আর দ্বিকক্ষ বিশিষ্ট আমি মনে করি না যে এই মুহূর্তে খুব জরুরি হয়ে গেছে দ্বিকক্ষ বিশিষ্ট। তারপরে আপনার 100 মহিলা আসন, 3 দ্বিকক্ষ কেন, উচ্চকক্ষ আপনার মনে হচ্ছে দরকার নেই? এটা এত ছোট দেশ, এটা তেমন খুব জরুরি না। আমাদের খালি পোস্ট বাড়িয়ে তো লাভ নাই, এখানে মহিলাদের আরও 100 হচ্ছে, তার মানে 400 মেম্বার হচ্ছে। এগুলোর পেছনে কত টাকা সরকার ব্যয় করছে সেটার কোনো হিসাব আছে? এগুলার কী কী ফ্যাসিলিটিস পাচ্ছে সেগুলো হিসাব, সেগুলো তো রাষ্ট্রের টাকা। তো দ্বিকক্ষ এমন জরুরি হয়ে যায় নাই। আর যদি হয় সেটা দ্বিকক্ষ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে হতেও পারে, কিন্তু আমি মনে করি না যে দ্বিকক্ষ খুব জরুরি এই মুহূর্তে বাংলাদেশের জন্য। এগুলো কোন ধরনের রাষ্ট্রের জন্য দরকার হয়, যাদের হিউজ পপুলেশন, হিউজ এরিয়া, একটা আপনার প্রাদেশিক রাজ্য আছে, যেগুলো প্রদেশ আছে, তাদের জন্য দ্বিকক্ষ খুব জরুরি। এখন ওদেরকে দেখে দেখে আমরা দ্বিকক্ষ করব, ওদেরকে দেখে দেখে আমরাও সংখ্যানুপাত করব, এর তো কোনো মানে নাই। তো সার্বিকভাবে আমি মনে করি যে বেসিক কতগুলো পয়েন্টে যদি আমরা একমত হতে পারি। আরেকটা জিনিস হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বলতেছে, রাষ্ট্রপতি নির্বাচন এটা এমন কঠিন কিছু না। প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে কথা বলছে, প্রধানমন্ত্রী 2 মেয়াদে থাকতে পারবে, সেটাও ঠিক হয়ে গেছে অলমোস্ট।
এবং সেটাতে বিএনপি একটা সত্য দিয়েছে, সেই সত্য যদি মানে হয়ে যাবে। আর আমি যে জিনিসটা সংস্কার যারা করছে তাদের মাথাতেই নেই, সেটা নিয়ে ভাবতে চাই। এখানে বলছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য করবে। তো রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী তো এক দলেরই লোক, এবং রাষ্ট্রপতি যিনি হন উনি তো প্রধানমন্ত্রীর সংসদে যে আমাদের সংবিধানের যে তার কথা অনুযায়ী কিছু করতেও, কার কথা ছাড়া কিছু করতেও পারে না, এতে রাবার স্ট্যাম্প জাতীয় একজন লোক। তো এবং তার চেয়েও বড় কথা হচ্ছে দলীয় লোক, দলেরই তো লোক বানায়, মনোনয়ন দেওয়া। সো এখানে ডিফারেন্সেস কি? এখানে ডিফারেন্সেস কিছুই নেই, বড় ধরনের কোনো ডিফারেন্সেস এখানে হয় না। আমাদের যেটা এই সংস্কার আলারা মাথা ঘামাচ্ছে না, আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেত্রীর বা নেতার ক্ষমতার ভারসাম্য। এরা একজন যখন ক্ষমতায় যায় তার পাওয়ার হয় যে আকাশ সম, আর যে বিরোধী দলে থাকে সে একেবারে টেবিলে পড়েছে, মাটিতে পড়া লোক। সো এদের যে ক্ষমতার এই যে অসীম ভারসাম্য, এই জন্য এরা ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভোগে যে ও এত সুযোগ সুবিধা পাচ্ছে, আমিও তো একটা দলের প্রধান, আমি কেন পাচ্ছি না। তো তাতে করে এরা রাস্তায় নেমে যায়, কত তাড়াতাড়ি এদেরকে ফেলবে, এবং আন্ডিও কতগুলো দাবি নিয়ে আসে, জনবিশৃঙ্খলা তৈরি করে। কিন্তু তার যদি একটা মর্যাদা থাকে, সংসদে বলেন বাইরে বলেন, তাহলে সে এত ডিফারেন্সেস বোধ করবে না। সে মনে করবে যে আরে 2 দিন পরে তো আমিও ক্ষমতায় যাব, আমি যদি এগুলো করতে থাকি সেও তো যদি বাইরের দিকে রাস্তায় গিয়ে সেও আমার বিরুদ্ধে করবে। এই যে কনসেপ্টটা, এটাই আমাদের সংস্কারওয়ালাদের মাথার মধ্যে নাই। ওরা শুধু হাবি জাবি নিয়ে ব্যস্ত আছে। এরা মূল বিষয় হচ্ছে বাংলাদেশের সংঘাত, বাংলাদেশের রাজনীতির যত অপকর্ম, এটার মূল হচ্ছে 2 জনের ক্ষমতার ব্যবধান, এবং এখানে গণতন্ত্র ঠিকমতো কাজ করে না। তো এটা যদি কমিয়ে আনতে পারে তাহলে আমি মনে করি যে বাংলাদেশের অর্ধেক সমস্যা চলে যাবে। কিন্তু এই আলী রিয়াজ কমিটি এগুলাতে নাই। তারা কী সব কনসেপ্ট আনতেছে, কত সব গবেষণাতে আছে, এত গবেষণা না করে ন্যূনতম সংস্কার করে কিভাবে নির্বাচন দেওয়া যায় তাদের সেটাতে আসতে হবে। এটা তো জাতীয় ঐক্যমত্য কমিশন, আলী রিয়াজ কমিটির তো না। আলী রিয়াজই তো এটা হেড, ডেপুটি হেড তো হয়েছে, তো ওই তো করতেছে। আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আমাদের মাস্টার সাহেব তো উনি, তোমারও তো মাস্টার সাহেব না? শেখ রোকন, অনেকগুলো কথা আনিস আলমগীর তুললেন যে সংস্কার কমিশন যে বিষয়ে কাজ করছে বা যে বিষয়ে কাজ করা উচিত, বা তার দৃষ্টিতে যে বিষয়ে কাজ করা উচিত সেখানে কাজ হচ্ছে না, কাজ হচ্ছে অন্যটা। আপনার দৃষ্টিতে কি মনে হয়? আমার কাছে যেটা মনে হয় যে সরকারের অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার কি, সেটা একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। যে আসলে যেমন ধরেন ওই আগের আলোচনায় বলি যে এই জাতিসংঘ মানবাধিকার কমিশনের মিশন বাংলাদেশে হবে কি না। তো আপনি যদি খেয়াল করে দেখেন যে এইটার 18টা দেশে মিশন আছে। সেই দেশগুলো হচ্ছে আপনার বুরকিনা ফাসো, সাদ, কম্বোডিয়া, সুদান, লাইবেরিয়া, মেক্সিকো, প্যালেস্টাইন, সর্বশেষ ইউক্রেন বা কোরিয়া। যে দেশগুলোতে যুদ্ধাবস্থা আছে সেই দেশগুলোতে এটা একটা অগ্রাধিকার। তো বাংলাদেশ কি সেই অবস্থায় গেছে? এটা আমরা ইতিবাচকভাবে যদি দেখি যে ঠিক আছে, তাহলে অভ্যন্তরীণ মানবাধিকার পরিস্থিতি যাতে ভালো থাকে সেজন্য একটা জাতিসংঘ মিশন এখানে থাকতে পারে। কিন্তু আমাদের যে জাতীয় মানবাধিকার কমিশন আছে, গত 10 মাস ধরে এইটার চেয়ারম্যান নাই, মেম্বার নাই। তো জাতীয় মানবাধিকার কমিশনে লোকবল নিয়োগ দেয়া হচ্ছে না। জাতিসংঘ মানবাধিকার কমিশনের মিশন আমরা করব কি না, এগুলো আমার মনে হয় যে একটু অফ ট্র্যাক। সরকারের অগ্রাধিকার হওয়া উচিত শুধুমাত্র যে একটা গত 3টা নির্বাচনে আমরা নিজের ভোট নিজে দিতে পারিনি। প্রথম অগ্রাধিকার হওয়া উচিত যে আমার ভোটটা আমি দেব। আমাকে যদি জিজ্ঞেস করেন যে 1 নম্বর সংস্কার কি হওয়া উচিত, আমি বলবো যে আমার ভোটটা আমি দিতে পারবো কিনা সেইটা আমার দিক থেকে 1 নম্বর সংস্কার। এবং আপনি খেয়াল করবেন 91 থেকে 2006 পর্যন্ত যখন প্রতি 5 বছর পর পর মানুষ নিজের ভোট নিজে দিতে পারছে, তখন অনেকগুলো সংস্কার অটোমেটিক্যালি হয়ে গেছে। 1/11-এর সময় কিছু সংস্কার চাপিয়ে দেওয়া হয়েছিল, সেইটা কিন্তু পরের নির্বাচনে, পরের মেয়াদে এটা শেষ হয়ে গেছে। তো ফলে চাপানো সংস্কারটা কখনো টেকসই হয় না, স্থায়ী হয় না। হওয়া উচিত যেটা, যে মানুষ যখন নিজের ভোট নিজে দিতে পারবে, প্রতি 5 বছর পর পর অন্তত একবার হলেও রাজনীতিকদের মানুষের কাছে গিয়ে তার ভোটের জন্য চাইতে হবে, ভোটটা তার কাছে নত হতে হবে, তখন এই সংস্কারগুলো ক্রমাগত হবে। সরকারের উচিত
আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে প্রথম হচ্ছে যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা, তারপরে যত দ্রুত সম্ভব মানুষের নিজের ভোট যাতে নিজে দিতে পারি সেটা ব্যবস্থা করা, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে কোনো ছাড় না দেয়া। বাকিগুলো সব অক্সিলারি, বাকিগুলো সব হচ্ছে সম্পূরক। আপনার প্রধান সংস্কার হওয়া উচিত একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন, এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ঠিক রাখা, যাতে ভোটের মাঠটা সমতল থাকে, যাতে আমি একজন স্বতন্ত্র প্রার্থী হয়েও এলাকায় যেতে পারি। এখন যেটা হয়েছে, আগের 15 বছর একটা রাজনৈতিক দল আওয়ামী লীগের একচ্ছত্র আধিপত্য ছিল, এর বাইরে কেউ দাঁড়াতে পারেনি। তো এখন সেই নিশ্চয়তাটা আমাদের দিতে হবে যে এখন যে রাজনৈতিক দলগুলো আধিপত্য আছে, সেটা বিএনপি হোক, এনসিপি হোক, জামায়াত হোক, এর বাইরে কেউ চাইলে এলাকায় গিয়ে ভোটের কথা বলতে পারবে, নিজের ভোটটা নিজে তো দিতে পারবেই। সেই পরিস্থিতি তৈরি করা অন্তর্বর্তী সরকারের 1 নম্বর অগ্রাধিকার হওয়া উচিত। এখন পর্যন্ত কি আপনার কাছে মনে হয় সেটা করতে পেরেছে? আমার কাছে এখন পর্যন্ত তো মনে হয় যে সরকারের অগ্রাধিকার কি সেটা নিয়ে আমি নাগরিক হিসেবে এক ধরনের বিভ্রান্ত বোধ করি, যে আসলে আমাদের অগ্রাধিকার কি এই জাতিসংঘ মিশন তৈরি করা, না আমার অগ্রাধিকার হলো আমার যে জাতীয় মানবাধিকার কমিশন আছে সেইটাকে শক্তিশালী করা, ইলেকশন কমিশনকে শক্তিশালী করা, সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে তারা যাতে এই ওয়ার্ক করতে পারে সেইটা ঠিক করা। তো আমার কাছে মনে হয় যে যত সংস্কারের যত লম্বা তালিকা হবে তত আপনার অগ্রাধিকারগুলো গুলিয়ে যাবে। সংস্কারের তালিকাটা ছোট করা দরকার, শর্ট করা দরকার, এবং এগুলো মিন করা দরকার। সবগুলোর একটা অভিন্ন অভিমুখ থাকা দরকার, যে একটা অবাধ, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ গণতন্ত্রের দিকে এগিয়ে যাবে। বাকি যত আমরা তালিকাটা বড় করতে থাকব, যত আমাদের একটা অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচনের পদ্মাটা ঝাপসা হতে থাকবে, তত আমাদের গণতন্ত্রায়নের যে প্রক্রিয়া সেইটা বিলম্বিত হতে থাকবে। সালামকেশ, অংশগ্রহণমূলক নির্বাচনের পর্দা ঝাপসার কথা বলছেন, যত ঝাপসা হবে ততই অনিশ্চয়তা বাড়বে। আপনি কি স্পষ্ট দেখছেন অংশগ্রহণমূলক নির্বাচন এবং নির্বাচন একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করার জন্য? অংশগ্রহণমূলক নির্বাচন তো হচ্ছে না আপাত দৃষ্টিতে, আমরা যেটা দেখছি। কারণ একটা রাজনৈতিক দলকে 2024-এর ঘটনাবলীর জন্য দায়ী করে তাদের বিরুদ্ধে মামলা করেছে, রায় হওয়ার আগে তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে। তার মানে এখানে অংশগ্রহণমূলক হওয়ার সম্ভাবনা নাই, যদি না এই রিজিম চেঞ্জ না হয়, অন্য কোনো তত্ত্বাবধায়ক সরকার আসে, তখন যদি চিন্তা হয় যে না আমরা একটা অংশগ্রহণমূলক নির্বাচন এই জন্যই করব যাতে করে এই গত 3টা নির্বাচন যেভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে এটাও যাতে প্রশ্নবিদ্ধ না হয়। আর এই ধরনের নির্বাচন যদি অনুষ্ঠিত হয়েও থাকে তাহলে তার স্থায়িত্ব কতদিন হবে সেটা নিয়ে প্রশ্ন দেখা দিচ্ছে। সে কতটা স্মুথলি রাষ্ট্র চালাতে পারবে, লেজিটিমেসি তার কেমন আছে সেটা নিয়ে প্রশ্ন তুলবে। কারণ একটা দল বলবে যে আমরা তো ইলেকশনে ভোট দিতে পারি না, এবং আমরা কিন্তু যাচ্ছে তাই দলও ছিলাম না, আমাদেরও কিছু সংখ্যালোক আছে, আমাদেরও কিছু সমর্থক আছে, এবং সেটা বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা করলে প্রমাণ পাওয়া যাবে। আওয়ামী লীগ সে দাবি করতেই পারে, হয়তো সেই দাবি উঠবে। এটা একটা জিনিস আছে, যেহেতু অংশগ্রহণমূলক এটা হবে না, সেটাতে এটা কতটুকু গ্রহণযোগ্য নির্বাচন হবে দেশে এবং বিদেশে সেটা নিয়ে একটা কোয়েশ্চেন তুলবে, এবং আপনি না চাইলেও সেটা উঠে আসবে। দ্বিতীয়ত আপনি বলছেন সুষ্ঠু নির্বাচন। সুষ্ঠু নির্বাচনের প্রধান শর্ত হচ্ছে যে বিশৃঙ্খলা না থাকা। এখন যেভাবে মব ভায়োলেন্স চলতেছে, যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে দায়িত্ব সেটা তারা পালন করতে পারে না, যেখানে রাজনৈতিক হস্তক্ষেপ হয়, সেই জায়গায় আপনি কিভাবে মনে করেন যে একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে? সরকার চাইলেও হবে না। সবচেয়ে বড় যে ভুলটা ডক্টর ইউনূস করে গেছেন সেটা হচ্ছে যে পুলিশের মরাল ইয়েটা কমিয়ে ফেলেছেন। তাদের যে ইন্সপিরেশন থাকবে, তাদের যে এটা কি বলবো, তাদের যে একটা নৈতিক বল, সেই নৈতিক মনোবলটা তারা কমে ফেলছে। কারণ এতগুলো পুলিশ হত্যা করা হলো এক ধরনের আন্দোলনের মধ্য দিয়ে। এখন আন্দোলনের মধ্য দিয়ে যদি
একটা ইনোসেন্ট ছেলে মারা যায় সেটার বিচার হবে, কিন্তু আরেকটা ইনোসেন্ট পুলিশ যদি মারা যায় সেটার কেন বিচার হবে না, সেটাতে কেন ইনডেমনিটি দেওয়া থাকবে? তাহলে এই লোকগুলোর সামনে দায়িত্ব পালন করতে কতটা উৎসাহী হবে? কারণ এখন যে সরকার যে তাকে ইনস্ট্রাকশন দেবে করো এই জায়গায় গুলি চালাও, তাহলে সে কেন চালাবে? সে জানে যে তাহলে পরবর্তী পর্যায়ে আমার এটাও প্রশ্ন আসতে পারে, কারণ আমি যে আগে দায়িত্বটা পালন করেছি সেটাও তো আমি হুকুম তালিম করেছি, আমি তো একটা রাজনৈতিক সরকারের গোলাম ছিলাম, আমাকে যা বলেছে আমি তাই করেছি, আমার বিবেক খাটানোর সুযোগ কোথায় ছিল আমি যে মাঠ পর্যায়ের একজন পুলিশ হিসাবে? তাহলে এই প্রশ্নগুলো যখন তাদেরকে আঘাত করবে তার ওই নৈতিক মনোবল থাকবে না। গত একটা বছর ধরে আপনি আর্মিকে রাস্তায় নামিয়ে ফেলেছেন, আর্মি আর পুলিশ একই রকম হয়ে গেছে। তো আর্মির যে মর্যাদা সেটাকেও আপনি দিন দিন কমিয়ে ফেলতেছেন, তাদেরকে পুলিশিংয়ের দায়িত্বে নামিয়ে দিয়েছেন। তো এগুলো যখন, এবং এই অবস্থায়, এবং এখনও দেখতেছি আমরা তাদের গায়ে চড়া হতে চায় লোকজন, এই অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা উন্নত থাকবে, কতটা এটার উপর নির্ভর করছে যে ইলেকশনটা, সেটা যদি না হয় এটা তো একটা ভায়োলেন্সের মধ্য দিয়ে যাবে। যদিও মনে করেন যে এখানে আওয়ামী লীগ নাই, তার এই যে রাজনৈতিক দলগুলো আছে তারা তো কেউ কাউকে ছাড় দেবে না, তাই না? এটা তো যদি হয় যে আচ্ছা বসো টেবিলে বসে ইলেকশন করে নিলাম, আমরা ভাগ ভাগ করে নিয়ে যাই, তোমরাও খাও আমরাও খাই, তাহলে তো আর ঝামেলা হবে না। কিন্তু যদি নির্বাচন করতে যায় সেটা হবে, এবং যারা নির্বাচনে অংশ নিতে পারছে না তাদের প্রেশারও এখানে যোগ হবে, দুইটাই যোগ হবে, তাই না? এবং এই যে সংস্কৃতি, আমাদের ভোট ডাকাতির সংস্কৃতি, সেগুলো তো আমরা ভুলে যাই নাই, সেগুলো যোগ হবে। সবচেয়ে বড় হচ্ছে প্রশাসন কতটা নিরপেক্ষ অবস্থানে থাকবে, বর্তমান সরকার কতটা নিরপেক্ষ। বর্তমান সরকার নিজেই তো কোনো না কোনো দলের প্রতি বায়াস যদি থাকে, তার যদি প্রীতি থাকে, তাহলে সেগুলোও কোয়েশ্চেন আসবে। এখন ইতিমধ্যেই সেই প্রশ্ন উঠে গেছে, আপনি দেখবেন যে কোনো কোনো উপদেষ্টার বিরুদ্ধে বলছে যে ওই এলাকায় সে প্রভাব বিস্তার করছে, একেবারে স্পষ্ট করে বললে যে এলজেডি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যে দায়িত্বে আছে তার বিরুদ্ধে গতকালও মির্জা ফখরুল ইসলাম অভিযোগ করেছে যে সে তার এলাকায় প্রভাব বিস্তার করছে, এবং তার এলাকায় তার কারণেই অনেক কিছু ঘটনা ঘটছে। এর মধ্যে আপনি জানেন যে একটা হিন্দু মহিলাকে ধর্ষণ করা হয়েছে সেই মুরাদনগরে, এবং সেই ঘটনায় যে ব্যক্তি জড়িত তাকে বলা হচ্ছে একসময় আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগ বলছে যে না সে বিএনপি করতো, বিএনপি করে, বিএনপি বলে না সে করে না, আবার কিছু লোক বলছে যে সে তাহলে এই উপদেষ্টার আশ্রয়ে আছে, তাহলে সে আসলে কোন দল করে? এবং আওয়ামী লীগ করলে সে এই মুহূর্তে এত শক্তিও আবার কীভাবে পায়, সেটা কিন্তু একটা বড় কোশ্চেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে ওই নারী ধর্ষিত হয়েছে, তাকে ধর্মীয় কারণ বলেন, রাজনৈতিক কারণ বলেন, অর্থনৈতিক কারণ বলেন, সবগুলো মিলিয়ে একটা নারী নির্যাতিত হয়েছে। তাকে যে ধর্ষণ করা হয়েছে তার থেকেও বড় ধর্ষণ করা হয়েছে তার ছবি তুলে ভিডিও করে সারা দেশে ছড়িয়ে দেওয়া। তার এই মহিলার মনোবল তো অনেক বেশি। আমি তো মনে করি যে অন্য কেউ হলে তো সে নিজেকে হনন করে ফেলতো। এখন যে এই মহিলাকে টেক কেয়ার করা দরকার, যে এমন একটা মানসিক বিপর্যয় অবস্থার মধ্যে উনি যাচ্ছেন। এই টেক কেয়ার কি রাষ্ট্র করছে? রাষ্ট্র করছে না। রাষ্ট্র করলে তো রাষ্ট্র সঙ্গে সঙ্গে ওকে ধরছে, কিন্তু এইটা কেন পেছনে, তাহলে এই মবের সংস্কৃতিটা কিভাবে আসলো? একটা নারীকে ধর্ষণ করছে, ধর্ষণ করে আবার এটা ছবি তুলে দিচ্ছে, তাহলে এই সাহসটা কোথা থেকে পাচ্ছে? এই সাহস গ্রুপ অফ পিপল তো আলাদা, কেমনি আলাদা? এগুলো একই সংস্কৃতির, এগুলো তো রাজনৈতিক, এদের সঙ্গে রাজনীতি জড়িত আছে। আর যদি আপনি মনে করেন যে না বাংলাদেশের ধর্ষণ এভাবেই হইতেই আছে, হবে, ধর্ষণ নিয়ে যদি আপনি আমাকে যদি 1 মিনিট টাইম দেন আমি বলি, দেখেন এটা নিয়ে ধর্ষণ মামলা বাংলাদেশে বহু ভুয়া ধর্ষণ মামলা হচ্ছে, কারণ এটা মানে তাদের মধ্যে মিউচুয়াল যে সমস্ত শারীরিক সম্পর্ক হচ্ছে সেটাকেও পরবর্তীতে বানিয়ে দিচ্ছে এটা ধর্ষণ মামলা। তাতে করে যে সরকার যে আইন করেছে সেটা নিয়ে প্রশ্ন তুলেছে, আসলে এরা কি চায়, এটা দিয়ে কি আসলে ধর্ষণ থামানো যাচ্ছে কিনা। এটা সর্বোচ্চ সাজা দিয়েছে মৃত্যুদণ্ড, ধর্ষণের জন্য সর্বোচ্চ মৃত্যুদণ্ড সারা ওয়ার্ল্ডের কয় দেশে আছে আমি জানি না। এটাও একটা অমানবিক বিষয়, কিন্তু আপনি তাতে করে মৃত্যুদণ্ড আরও নিশ্চিত করে দিচ্ছেন, কারণ ও এভিডেন্স না রাখার জন্য ভিকটিমকে মেরে ফেলতেছে। যাই হোক, সরকারের মাথার মধ্যে এটা একটু ঢুকেছে, তারা এটাকে একটু চেঞ্জ করে তারা 2 ধরনের করছে এই ধরনের শিশু এবং আদার্স, যাদেরকে আসিয়া বলছেন আদার্স,
এই ধরনের ধর্ষণগুলোর ক্ষেত্রে তারা দ্রুত বিচারে যাচ্ছে। আর মিউচুয়াল যে সমস্ত সম্পর্ক, যেগুলো প্রেমের সম্পর্ক, যেগুলোকে প্রলোভন বলে বলছে, সেগুলোকে তারা আলাদা করে করছে। কিন্তু এই জায়গাতেও সরকার একটা গলদ রেখে দিয়েছে। প্রলোভন কাকে দেখাতে পারে? একটা 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 নারীর বয়স অপ্রাপ্ত বয়স্কদেরকে অপ্রাপ্ত হতে পারে, সর্বোচ্চ তার 30 বছর হতে পারে, কিন্তু আমি জানি 40 বছরের মহিলাও প্রলোভনের নামে মামলা করছে, প্রলোভন নাম দিয়ে মামলা করছে। তাহলে এইখানে যে কিছু পুরুষ ভিকটিম হচ্ছে, এগুলোর কি হবে? সরকার কিন্তু এখানে বয়সসীমা নির্ধারণ করে দেয় নাই। প্রলোভন কত বছর হতে পারে? এটা 30 হতে পারে, 25 হতে পারে, 35 হতে পারে, কিন্তু কত, মানে এটা তো একটা নির্দিষ্ট থাকতে হবে। আপনি 60 বছরের বুড়িও যদি বলে যে আমাকে প্রলোভন দেখিয়ে এই ছেলে আমার সাথে শারীরিক সম্পর্ক করছে এবং সেটাকে ধর্ষণ হিসাবে এই ট্রিট করছে, তাহলে সরকারের উচিত এই ধরনের জরুরি ভিত্তিতে এই ধরনের মামলাগুলোকেও ঠিকঠাক করা, যাতে করে এই যে সমাজে এই ধরনের অনাচার এবং সাহস যাতে কারো না হয়, এবং যাতে এই যে আইসিটি আইন করেছেন আপনি, আমি মনে করি যে এই মহিলার ধর্ষণ মামলার বিচার হওয়ার আগে এটার বিচার হওয়া উচিত যারা তাকে দ্বিতীয়বার ধর্ষিত করেছে সমাজের কাছে। ধন্যবাদ আপনাকে। শেখ রোকন, আমরা শেষ করব। নির্বাচন অংশগ্রহণমূলক, স্বচ্ছ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য, এগুলো করতে হলে যে পরিস্থিতি বা যে আইন শৃঙ্খলার উন্নয়ন দরকার, সে বিষয়ে তো আমরা কথা বলছিলাম। আপনি একজন সাংবাদিক হিসেবে কি দেখেন যে কতটা অগ্রগতি হয়েছে, বা এখন নির্বাচনে যাওয়া রাজনৈতিক দলগুলোও নির্বাচনের কথা বলছে, সরকারের পক্ষ থেকেও ডিসেম্বর টু জুন এবং এপ্রিল ফেব্রুয়ারি 4টা কথা বলা হয়েছে। যদি হয় তাহলে কোন পরিস্থিতির দিকে যাবে? আর আনিস আলমগীর একটা কথা বলেছেন যে নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়ার কথা। তত্ত্বাবধায়ক নেক্সট যে নির্বাচন হবে সেটি কি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে, নাকি এই সরকার তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হবে? আচ্ছা, প্রথমত তত্ত্বাবধায়ক সরকারের কথাটা বলি যে এটা তো পঞ্চদশ সংশোধনী রায়টা বাতিল হওয়ার রায়টা হওয়ার পরে তত্ত্বাবধায়ক সরকার ফিরছে আমাদের সংবিধানে। তো সেইটা আদালতের রায় বাস্তবায়নের জন্য সংসদ লাগবে। আমাদের তো এক্সিস্টিং সংসদ নাই এখন, তো ফলে সেইটার এখনো পরিষ্কার না যে এই সরকার নির্বাচন করবে না তত্ত্বাবধায়ক সরকার নতুন করে করতে হবে। সেইটা আমি যতদূর বুঝি যে এটা সংসদে যেতে হবে বিষয়টা। ফলে এই সরকারই ইলেকশন করুক, সেটা আমি চাই এবং হওয়া উচিত। কিন্তু ইলেকশনের জন্য কয়েকটা ধাপ আছে। একটা হচ্ছে আপনার 40-45 দিন আগে তফসিল ঘোষণা করতে হয়, তার আগে আরও চূড়ান্ত ভোটার তালিকা আরও 4-5 মাস আগে এটা প্রকাশ করতে হয়, এবং রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি লাগে। আরেকটা নির্বাচনের জন্য নির্বাচন কমিশন এবং নির্বাচনকালীন যে আমলাতন্ত্র আছে, মাঠ প্রশাসন আছে, তাদেরকে প্রস্তুতি নিতে হয়। তো সেইটা আমি এখন পর্যন্ত আমার চোখে পড়তেছে না যে নির্বাচনের দিকে দেশ যাওয়ার জন্য ভোটার তালিকা একটা হালনাগাদের প্রক্রিয়া চলছে, সেটা এখনও চূড়ান্ত হয়নি। নির্বাচন কমিশন এমন কোনো বার্তা সরকারের দিক থেকে পেয়েছে বলে আমার মনে হয় না। সর্বশেষ প্রধান নির্বাচন কমিশনার এবং প্রধান উপদেষ্টার মধ্যে যে বৈঠক হয়েছে সেটা নিয়ে নানা রকম কথা শোনা যাচ্ছে যে নির্বাচন কমিশন পুনর্গঠনও হতে পারে কিনা, সেই আশঙ্কা এখন দেখা দিয়েছে। তারপরে আপনার আসবে দুই জায়গা থেকে কোনো জায়গাতে তো পরিষ্কার করেনি যে কি আলোচনা হয়েছে না, প্রধান উপদেষ্টা আলোচনার পরে কয়েকদিন ধরে প্রধান নির্বাচন কমিশনার অফিসে যাননি, সর্বশেষ গতকালও যাননি। তো ফলে নানা রকম কথা চালু আছে বাজারে, সেগুলো আমরা জানি না কি হবে। কিন্তু আমি যদি একজন নাগরিক হিসেবে দেখি যে একটা নির্বাচনের দিকে যাওয়ার সময় 111 সরকারের সময় আমরা দেখেছি যে 2008-এর ডিসেম্বরে ইলেকশন হলো, তো 2008-এর মাঝামাঝি থেকে একটা ইলেকশনের বাদ্যবাজা শুরু হয়ে গেছিল, রাজনৈতিক দলগুলো, সরকার এবং সবগুলো। সেই লক্ষণটা আমার কাছে এখনও স্পষ্ট না। নির্বাচন কমিশনের দিক থেকে, সরকারের দিক থেকে, মাঠ প্রশাসনের দিক থেকে সেইটা নাই। রাজনৈতিক দলগুলোর দিক থেকেও আপনি দেখবেন যে বিএনপি যতটা নির্বাচন দ্রুত চাচ্ছে, জামায়াতে ইসলামী বা এনসিপি ততটা চাচ্ছে না। তারা জামায়াতে ইসলামী বরং সর্বশেষ তারা বলেছে যে এটা একটা পেয়ার পদ্ধতিতে ইলেকশনটা হওয়া উচিত। এনসিপির দাবিটা হচ্ছে যে আগে আসলে জুলাই চার্টারটা হতে হবে তারপরে। ফলে রাজনৈতিক দলগুলোর মধ্যেও আমরা একটা বিভাজন দেখছি ইলেকশনের প্রশ্নে। তো আমাকে যদি জিজ্ঞেস করেন, আমার মনে হয় না যে আমি এখনও নির্বাচনী হাওয়া যেটা বলি আমরা দেখি সেরকম আমার চোখে এখনও পড়ছে না, ওই হাওয়া অন্তত আমার গায়ে লাগতেছে না।
ধন্যবাদ শেখ রোকন। আনিস আলমগীর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ করব। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।